শাশ্বতী নন্দের প্রবন্ধ রাজকুমারী অমৃত কৌর থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ৩২তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি আরও বহু ক্ষেত্রে সামাজিক সুবিচার আর সাম্য প্রতিষ্ঠার জন্যেও আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন অমৃত কৌর। হরিজনদের প্রতি সামাজিক বৈষম্যের অবসান, শিশু ও নারী স্বাস্থ্য, নারী জাতির মধ্যে শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, সামাজিক নির্যাতন থেকে মুক্তি, এমন বহু সংস্কারমূলক সংগ্রামে তিনি নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন। তাঁর আন্তরিক ইচ্ছা এবং চেষ্টা ছিল বৃহত্তর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মঞ্চে বিভিন্ন আর্থসামাজিক পটভূমি থেকে আসা মেয়েদের প্রত্যক্ষ আর সমকক্ষ অংশগ্রহণ। অরুণা আসফ আলী একটি স্মৃতিচারণে উল্লেখ করেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু 1836 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এসে দলের যে কার্যকরী সমিতি গঠন করেন তাতে একজনও মহিলা সদস্য না থাকায় আপত্তি জানিয়েছিলেন অমৃত কৌর। 1927 সালে গড়ে ওঠা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স এবং দিল্লি উইমেন্স লীগের অন্যতম প্রধান ছিলেন তিনি। এই সংস্থাগুলি তাদের অক্লান্ত প্রয়াসে তাদের প্রতিষ্ঠার মাত্র 3 বছরেরও কম সময়ের মধ্যেই 1929 সালের 28শে সেপ্টেম্বর বহু কাঙ্ক্ষিত চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট পাশ করানোয় সফল হয়, যাতে বিবাহযোগ্যতা হিসেবে মেয়েদের জন্য ন্যূনতম 14 বছর এবং ছেলেদের জন্য 18 বছর নির্ধারিত হল। অবাধ শিক্ষা প্রসারের পরিকাঠামো গড়ে তোলা ছাড়াও বিবাহ, বিবাহবিচ্ছেদ, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার, হিন্দু পরিবারে বিধবাদের অবস্থান ইত্যাদি বিষয়ে আমূল আইনি সংস্কারের আবশ্যকতার কথা তিনি তুলেছিলেন বারবার। অমৃত কৌরের সুচিন্তিত প্রস্তাব ছিল যে সামাজিক, অর্থনৈতিক, জাতি, ধর্ম, শিক্ষাগত অবস্থান নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে এক একীকৃত নিয়মাবলীর আওতায় নিয়ে এলে সেই অনুষঙ্গে মেয়েরাও উপযুক্ত সামাজিক সুরক্ষা পাবে। আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার কারণে ব্রিটিশ সরকার অমৃত কৌরকে কারারুদ্ধ করে। কয়েক বছর আগে 1924 সেপ্টেম্বরে মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। 1930 মে মাসে বাবা হরনাম সিংও চলে গেলেন। এখন অমৃত কৌর পারিবারিক বন্ধনহীন, নিজেকে পুরোপুরি সঁপে দিলেন দেশের প্রয়োজনে। 1934 সালে মহাত্মা গান্ধীর আশ্রমে যোগ দিয়ে পরবর্তী প্রায় 16 বছর তাঁর একজন সচিব হিসেবে কাজ করে গেলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের বিভিন্ন অংশের নেতাদের সঙ্গে অমৃত কৌরও তাঁর দায়িত্বাধীন অঞ্চলে আন্দোলনের পুরোভাগে ছিলেন। সিমলায় তাঁর আন্দোলনকারী মিছিলের ওপর 9 থেকে 16 আগস্টের মধ্যে পুলিশ 15 বার লাঠি চার্জ করে। কালকাতে এমনই এক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় পুলিশ আবার তাকে গ্রেপ্তার করে। ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের পরিকল্পনা আর গঠন পর্বে রাজকুমারী অমৃত কৌরের ভূমিকা অনস্বীকার্য। রাজকুমারিত্ব তখন তাঁর জন্মলব্ধ অলঙ্কার মাত্র। বাস্তবে তিনি গান্ধী আশ্রমের আবাসিক এক সেবিকা। স্বাধীনতার প্রস্তুতি পর্বে ভারতীয় সংবিধান গড়ে তোলার জন্য ভারপ্রাপ্ত যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, অমৃত কৌর ছিলেন তার সদস্য। এই অ্যাসেম্বলি ছিল প্রাক স্বাধীনতা আর স্বাধীন ভারতের প্রথম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আইনজীবী মঞ্চ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।